এখানে উনি আমাদের ক্লাস 10 সুদ কষার অঙ্ক আমরা করেছিলাম এর আগে। আজকেও সেই সুদ কষার অঙ্কতেই আছি। পেজ নাম্বার 47, 19 নম্বর অঙ্কটি। রহমত চাচা তার একটা বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে 2,40,000 টাকা ঋণ নেন, বার্ষিক 12% সরল সুদের হারে। প্রশ্ন বলছে এই বাড়ি ভাড়ার ব্যাংকে ঋণ নেওয়ার 1 বছর পরে তিনি বাড়ি মাসিক 5,200 টাকা হিসাবে ভাড়াটিয়া বসান। জানতে চাইছে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে তিনি কতদিন পরে ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন। বাড়ি ভাড়ার টাকা জমিয়ে কতদিন পরে ব্যাংকের ঋণ শোধ করতে পারবে। তো আমি যদি এরকমভাবে লিখি, ধরি রহমত চাচার ঋণ করা 2,40,000 টাকা, 2,40,000 টাকা, 2,40,000 টাকা ঋণ করা। ধরি রহমত চাচার ঋণ করা 2,40,000 টাকা, ঋণ করার টি বছর পর ঋণ করার টি বছর পর ঋণ শোধ, তালবস্য হবে, ঋণ শোধ করতে পারবেন। ধরি রহমত চাচা এখানে চাচার রহমত চাচার ঋণ করা 2,40,000 টাকা। রহমত চাচা ঋণ করা 2,40,000 টাকা কি করে টি বছর পরে, আর এখানে দরকার নেই। ধরি রহমত চাচা ঋণ করা 2,40,000 টাকা টি বছর পর কি করতে পারবেন, শোধ করতে পারবেন। ঋণ করা 2,40,000 টাকা বাড়ি ভাড়ার টাকা জমিয়ে টি বছর পর ঋণ শোধ করতে পারবেন। সেন্টেন্সটা মুখস্থ করার চেষ্টা করি। ধরি রহমত চাচা ঋণ করা 2,40,000 টাকা বাড়ি ভাড়ার টাকা জমিয়ে টি বছর পর ঋণ শোধ করতে পারবেন। এক মাসের বাড়ি ভাড়া কত? 1 মাসের বাড়ি ভাড়া সমান 5,200 টাকা। তাহলে 12 মাসের বাড়ি ভাড়া কত হবে গৌরব? 12 মাসের বাড়ি ভাড়া কত হবে? দাঁড়া 5,200 গুণ 12 গুণন 5,200। এবার গৌরবই আবার বলবে, গৌরবের কাছে চলে যাচ্ছে, 1 বছরের বাড়ি ভাড়া কত লিখব? 1 বছরের বাড়ি ভাড়া কত হবে? তোর নাম গৌরব? 12 গুণন 5,200 টাকা। সন্দেহ আছে কোনো? এবার ব্যাংক থেকে ঋণ করার 1 বছর পরে ভাড়াটিয়া বসিয়েছিল, বাড়িটা তৈরি করতে সময় দিতে হয়েছে। তো তাহলে T-1 বছরের বাড়ি ভাড়া, T-1 বছরের বাড়ি ভাড়া, কেন এখানে 1 বছর কম হবে, কারণ ব্যাংক যেদিন থেকে ব্যাংকের ধার করা হবে ব্যাংক সেদিন থেকে ঋণ সুদ হিসাব করবে।
অর্থাৎ বাড়ি ভাড়া 1 বছর পরে দেওয়া হয়েছে, তাহলে t-1 বছরের বাড়ি ভাড়া কত হবে? t-1 ইন্টু 12 ইন্টু 5200। সমর্থন আছে? প্রশ্নানুসারে সুদ আসল বের করার সূত্রটা জানা আছে? কি জানা আছে? আরে পি ব্র্যাকেটে, এখানে পি মানে 2,40,000। দাঁড়া দেখি, পি ব্র্যাকেট 2 লাখ, পি 1 প্লাস টি বাই আর হবে না, এখানে টি এর জায়গায় t-1 হবে ইন্টু 12/100। এটা হবে, দেখ এটা হবে p ইন্টু 1 প্লাস টি আর বাই 100। এখানে টি এর জায়গায় t-1 হবে, কারণ এখানে সময়টা বাড়ি ভাড়াটা ঋণ নেওয়ার 1 বছর পরে বাড়ি ভাড়া দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে সুদাসল। এই সুদাসলটা কার সঙ্গে সমান হবে ঋদ্ধিমান? এই যে সুদাসলটা, এটা কার সঙ্গে সমান হবে? কার সঙ্গে সমান হবে? ঋণ করে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকার সঙ্গে সমান। বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকা থেকে সমান, কারণ বাড়ি ভাড়ার টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ব্যাংকে ঋণ শোধ হয়। তার মানে এই টাকাটার সঙ্গে সমান হবে t-1 12 ইন্টু 5200। বাঁদিকেও টাকা লিখে নি, ডান দিকেও টাকা লিখে নি। দেখো এটা হবে কি না। বাঁদিকটা হচ্ছে t-1 বছরের সুদাসল। এটা কার সঙ্গে সমান? ওই t-1 বছরে যে বাড়ি ভাড়াটা পাওয়া গেল সেই বাড়ি ভাড়ার থেকে প্রাপ্ত টাকার পরিমাণের সমান, তবেই না ব্যাংকের ঋণ শোধ হবে। চলো, সমান চিহ্নের ওদিকে ডান দিকে 2টো শূন্য আছে, এই 2টো শূন্য কাটলাম, এদিকে 2টো শূন্য কেটে দিলাম মনের সুখে। এখানে 12 কাটলাম, 12 1 কে 12, এখানে 12 দিয়ে 24 কাটলে কত? 12 2 24, আর 2টো শূন্য হয়ে গেল 200। ওদিকে 52 আর 200 আছে। তো দুঃখ না পেয়ে চলো বন্ধনী খুলে দিই। এখানে বন্ধনী খুলে দিয়ে করলো 200 ইন্টু 1 মানে 200 প্লাস 200 ইন্টু t-1 ইন্টু 12/100। 200 দিয়ে গুণ করলাম, আর এখানে কত হবে? 52 ইন্টু t-1। এখানে 2টো শূন্যর সঙ্গে 2টো শূন্য কেটে দিই, আর কিছু কাটে না। এবার একটা কাজ করি, কি থাকলো এখানে? এখানে থাকলো 200 প্লাস এখানে কত? 12 2 24, 24 ইন্টু t-1। ওদিকে কত থাকলো? 52 ইন্টু t-1। দেখতো প্রত্যেকটা পদকে 4 দিয়ে ভাগ করা যায় কিনা? প্রত্যেককে 4 দিয়ে, হোলসেল 4 দিয়ে ভাগ করবো। 200কে 4 দিয়ে ভাগ করলে কত? বলো 50 হবে। 24কে 4 দিয়ে ভাগ করলে 6 t-1। একে 4 13 52, 4 13। চলো বন্ধনী খুলে এবার 50 প্লাস 6t মাইনাস 6, 13t মাইনাস 13। এবার টিগুলোকে একদিকে নিয়ে যাই, সংখ্যাগুলো একদিকে নিয়ে আসি। এবার 50 প্লাস 13 মাইনাস 6 ইকুয়াল টু 13t মাইনাস 6t। এখানে 60-র আগে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন করে নিয়ে চলে গেলাম। এখানে 50 আর 13তে কত? 63। তার থেকে 6 বাদ দিলে কত? 57 হবে। আর এখানে কত হবে? 7 6 13, না 7 6 13 না, এটা 7 হবে, ভুল করে ফেললাম। ভুল হয়ে গেছে, এটা ওখানে 4 13 52, 4 দিয়ে ভাগ করেছি, 4 6 24। এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুলটা খুঁজে বার করতে হবে। আচ্ছা, আমাদের ব্যাংক যে ঋণ দিয়েছে, ব্যাংক সুদ কবে থেকে হিসাব করবে? যেদিন ব্যাংক সুদ দিয়ে ঋণ দিয়েছে সেদিন থেকে তো ও সুদ হিসাব করবে। তো ওর সময়টা এখানে t-1 হবে না, ব্যাংকের ঋণের ক্ষেত্রে ওর সময়টা টি হবে। ব্যাংকে যে ঋণ দেবে ওর সময়টা টি হবে, টি বছরই হবে। আর বাড়ি ভাড়াটা 1 বছর কম হবে। বাড়ি ভাড়াটা কী হবে? 1 বছর কম। ওখানে ভুলটা হয়েছিল। তাহলে এখানে কি হবে? বাকি সব ঠিকই থাকবে। এটা 200 ইন্টু এখানে টি হয়ে যাবে
বাকি সব ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়ালো আমার, 200 প্লাস 12 দুগুণ 24টি ইকুয়াল টু 52 ইন্টু t-1। ওই রকম আগের মতো 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে এটা 50, 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করবো তো 4 6 24টি, এখানে কত 13 মাইনাস 13, একদিকে নিয়ে আসি 50 প্লাস 13 ইকুয়াল টু 13t মাইনাস 60, 63 ইকুয়াল টু 70, 63/7 ইকুয়াল টু টি 9। কি বলছিস? ওই এইদিকে তীর আমি প্লেন করে এই যে বাঁ দিকে তীর তীর এইটা না এটা ওই যে এইদিকেরটা ডান দিকে এইটা, হ্যাঁ 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 এই তো এখানে ব্যাংক থেকে মানে বাড়ি ভাড়া দেওয়ার 1 বছর পরে ব্যাংকের ঋণ সুদ হয়েছে। ব্যাংকে যারা ঋণ দিয়েছে তারা কত দিনের সুদ নেবে? 1 বছর বেশি নেবে তো। বাড়ি ভাড়া তুমি কবে দিয়ে সেটা দেখবে কি? দেখবে না। ওরা মানে এখানে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে কি করেছি, রহমত চাচা ঋণ করা এত টাকা বাড়ি ভাড়ার টাকা জমিয়ে টি বছর পরে ঋণ শোধ করেন। টি বছর মানে ব্যাংক থেকে ঋণ নেওয়ার টি বছর পরে আর কি, ব্যাংক থেকে ঋণ নেওয়ার টি বছর পরে শোধ করেছে। মানে রহমত চাচা ঋণ করা 2,40,000 টাকা বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ব্যাংক থেকে ঋণ করার ঋণ করার টি বছর পরে ঋণ শোধ করতে পারবেন। ধরি রহমত চাচা কি করেছে, ঋণ করা 2,40,000 টাকা, রহমত চাচা ঋণ করা 2,40,000 টাকা বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ব্যাংক থেকে ঋণ করার টি বছর পরে, যবে থেকে ব্যাংকে ঋণ নিয়েছিল তার টি বছর পরে কি করছে, বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ব্যাংকের ঋণ শোধ করে। তাহলে ব্যাংকের ঋণ ব্যাংকে যে সুদ আসল ও হিসাব করবে কত বছরের, টি বছরের করবে। তাহলে টি বছরের সুদ আসল এই অংশটা হলো, আর বাড়ি ভাড়ার টাকাটা হচ্ছে 1 বছর পরে বাড়ি ভাড়া দিয়েছিল সেই জন্য সেটা। তাহলে এখানে কী হলো, টি এর মান 9, মানে ঋণ করার ব্যাংক থেকে ঋণ করার 9 বছর পরে বাড়ি ভাড়া ব্যাংকের ঋণ শোধ হয়। অতএব ব্যাংক থেকে ঋণ করার 9 বছর পর কী হয়, ব্যাংকে ঋণ শোধ হয়, ব্যাংকে ঋণ শোধ হয়। এটা একটা উত্তর হবে। আর অথবা আমি এই যদি লিখি এরকম, বাড়ি ভাড়া দেওয়ার কত 9 - 1 সমান 8 বছর পর ব্যাংকে ঋণ শোধ হয়। দুটো উত্তরই লেখা যাবে, ব্যাংকে ঋণ শোধ হয়। বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পরে, 8 বছর পরে, আর ব্যাংক থেকে ঋণ করা 9 বছর পরে ব্যাংকের ঋণ শোধ হয়। অসুবিধা হলো? তোলো খাতায়। প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ের 1,20,000 টাকা পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% হলে এবং মেয়ের বর্তমানে বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর দিয়ে প্রত্যেক মেয়েদের জন্য ব্যাংকে কত টাকা জমা রাখে দিতে পারি। এটা পুরো 2 নম্বর কোয়েশ্চেন ইতিহাস, তাই না? এখানে প্রশ্নটাতে রথিনবাবু তার 2 মেয়ের নামে এমনভাবে ব্যাংকে টাকা রাখেন তারা যখন 18 বছরের সাবালক হবে প্রত্যেকে কত টাকা করে পাবে? 1,20,000 টাকা করে পাবে। এবার কি বলছে, কোন মেয়ের নামে কত টাকা ব্যাংকে জমা রাখে সেটা বার করতে হবে। এবার
রথিনবাবু তার কত টাকা ছিল ওটা? 1,20,000 টাকা। না না, প্রথম থেকে পর। 8 বছর পর। রথিনবাবু প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন, তারপর যখন 18 বছরের সাবালক হবে প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। এটা প্রথম কথা। তারপরে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। 10%। মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। হ্যাঁ, 13 বছর 8 বছর। তারপর তিনি প্রত্যেক মেয়েদের ব্যাংকে কত টাকা জমা প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন? এখানে দেখ, বড় মেয়ের ধরি, বড় মেয়ের জন্য X টাকা, বড় মেয়ের জন্য X টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ধরি বড় মেয়ের জন্য X টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, X টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে বড় মেয়ে 18 বছরের সাবালক হয়। বড় মেয়ে 18 বছরের সাবালক হয়। বড় মেয়ের বয়স তো 13 বছর আছে। 18 বছরের সাবালক হবে কত বছর পরে? 18 - 13 সমান 5 বছর পর। বড় মেয়ে 18 বছরের সাবালক হয় 5 বছর পরে। ব্যাংকের সুদের হার কত? ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। বার্ষিক সরল সুদের হার 10%। অতএব x × 1 + 5 × 10/100 এটা সমান 1,20,000 টাকা লেখা যাবে কিনা? বড় মেয়ে যখন 18 বছরের সাবালক হবে 5 বছর পরে 1,20,000 টাকা পাবে, সুদে আসলে পাবে। তো যে টাকাটা X টাকা জমা দিয়েছিল 5 বছর পরে সুদে আসলে এটা পাবে। P × 1 + TR/100, P × 1 + TR/100। X × এখানে 1 + ½ সমান 1,20,000। এটা ভগ্নাংশ যোগ করলে কত? X × 3/2 হবে। সমান চিহ্ন দুদিকে কী হয়? উপরে উপরে কাটে। 3 দিয়ে কাটি এটাকে, 3 × 4 = 12, 4টে 0। তাহলে X সমান কত হচ্ছে? 80,000। তাহলে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলেন। এটা একটা উত্তর হলো, রেখেছিলেন। তাহলে ছোট মেয়ের জন্য কত রাখবে? ছোট মেয়ের ক্ষেত্রে ধরি ছোট মেয়ের জন্য কি করা হয়েছিল? Y টাকা জমা রাখা হয়েছিল। Y টাকা জমা রাখা হয়েছিল। তো ছোট মেয়ে 18 বছরের সাবালক হয়। 18 বছরের সাবালক হয় কত বছর পরে? ছোট মেয়ে যখন রথিনবাবু ব্যাংকে টাকা রেখেছিল তখন ছোট মেয়ের বয়স ছিল কত বছর? 8 বছর। সাবালক হয় 18 - 8, 10 বছর পর। 10 বছর পর। আর ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত? ওই একই আছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। অতএব কি লেখা যাবে? যারা পারবে বলে দাবি করছে তারা হাত তুলে জানাতে পারে।
এরপরে অতএব কি লেখা যাবে? অর্পণ তুই চ্যালেঞ্জ করবি, হ্যাঁ? y ইন্টু 1 প্লাস 1 প্লাস টিটা হবে এখানে 18 টিটা 18 হবে, 10 তুই 10, তারপর ইন্টু 10 বাই 10 100 ইকুয়াল টু 1,20,000। কেসটা জন্ডিস হলো কোনখানটা? এখানে সময়টা 10 বছর, বার্ষিক সরল সুদের আর 10%, তাহলে তো এটাই তো হবে। এখানে তো ছোটো মেয়ের বড় মেয়ের ক্ষেত্রে সময়টা 5 বছর ছিল, সেই জন্য টি এর জায়গায় 5 বসছিল, এখানে টি এর জায়গায় 10 বসবে। কেস ধরে নিয়েছে এখানে। এখানে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল, তাহলে y ইন্টু 1 প্লাস 1 সমান 1,20,000। তাহলে y ইন্টু 1,20,000 ভাজিত 2, এটা কাটলে কত হবে? 60,000। y এর মান কত? 60,000। তাহলে ছোটো মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন? 7,000। ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। বাড়ির একমাত্র ছেলে। নেক্সট পরের কোশ্চেন কি আছে? 21 নম্বর। নেক্সট কোশ্চেন 21, মাসিক প্রকল্পের একটা অঙ্ক আছে না? না 10-20 খানা অঙ্ক আছে শুধু 20টা অঙ্ক দেখি। কথা বন্ধ, একটা কোশ্চেন লিখছি, একটা এক্সট্রা একটা কোশ্চেন। আর ওই সারাপুরি থেকে আসতে নেমে বাজার করছিল, আমাকে তাকিয়ে দিয়ে দেখল মাকে বলছে এক ব্যক্তি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে 800 টাকা বার্ষিক 6% সরল সুদের হারে ব্যাংকে জমান। এক ব্যক্তি মাসিক সঞ্চয় প্রকল্পে, মানে প্রতি মাসে যাবে, 1 তারিখে গিয়ে টাকা জমা দেবে, বা 2 তারিখ হলে 2 তারিখে গিয়ে জমা দেবে, এরকম ব্যাপার আর কি। এক ব্যক্তি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে 800 টাকা বার্ষিক 6% সরল সুদের হারে ব্যাংকে জমান। আচ্ছা, বছর শেষে প্রাপ্ত সুদ আসল কত হবে? বছর শেষে প্রাপ্ত সুদ আসল কত হবে এটা জানতে চাইছে। এক ব্যক্তি মাসিক সঞ্চয় প্রকল্প, প্রতি মাসে টাকা জমানোর যে ব্যাপারটা আছে, প্রতি মাসে হলেই 800 টাকা করে জমা দিচ্ছে, তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে ব্যাংকে জমা রাখা হয়, 1 বছর করে প্রাপ্ত সুদ আসল কত হবে? এখানে দেখো, আমরা জানি প্রথম মাসে জমানো 800 টাকা ব্যাংকে খাটে কতদিন? 12 মাস। প্রথম যে 800 টাকাটা ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, মনে কর জানুয়ারি মাসের 1 তারিখে গিয়ে ব্যাংকে টাকা জমা দিলাম, বা জানুয়ারি মাসের 2 তারিখেও দিতে পারি, তাহলে আমি পরের মাসে ফেব্রুয়ারি মাসে যদি জানুয়ারি মাসের 2 তারিখে টাকা জমা দেই, তাহলে পরের বছর
জানুয়ারি মাসে 2 তারিখে গিয়ে ব্যাংক থেকে আমি সুদে আসলে টাকা হিসাব চাইবো, ঠিক আছে? তো দরকার নেই তুমি জানুয়ারি মাসের 1 তারিখে কত হবে, 1 তারিখে 800 টাকা জমা দিলে, তাহলে বছরের যখন বলেছে তাহলে 12 মাসে টাকাটা খাটবে। প্রথম মাসে জমানো 800 টাকা ব্যাংকে খাটে 12 মাস। দ্বিতীয় মাসে জমানো 800 টাকা ব্যাংকে খাটে কত দিন? 11 মাস। আপত্তিকর। তৃতীয় মাসে ব্যাংকে জমানো 800 টাকা ব্যাংকে খাটে কত দিন? 10 মাস। তৃতীয় মাসে যে আমি 800 টাকা দেবো, এক করে কমে যাচ্ছে। 1 মাস করে কমবে না? চতুর্থ মাসে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লিখলাম না, কেউ তো ফেব্রুয়ারি মাস থেকে টাকা জমাতে পারে, কেউ মে মাস থেকে টাকা জমাতে পারে, ওই জন্য প্রথম মাস দ্বিতীয় মাস করে দিয়েছে। চতুর্থ মাসে 9 মাস করে। মাসে জমানো ব্যাংকে জমানো 800 টাকা ব্যাংকে খাটে কত মাস? 9 মাস। 9 মাস। এখানে একটা কাজ করি, এখানে একটা কাজ করছি, দেখ দুইয়ের অঙ্কটার মতো না গোলা, দুইয়ের হ্যাঁ 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 হ্যাঁ, আটা খাতা করে কমে যাচ্ছে একবার করে করে। এখানে দেখো প্রথম মাসে জমানো 800 টাকা ব্যাংকে খাটে কত মাস? 12 মাস। 12 মাস মানে আমি এটাকে 12/12 বছর করে দিলাম। আপত্তিকর? 12/12 বছর, মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর। আর দ্বিতীয় মাসে টাকা খাটে 11 মাস। 11 মাস মানে কত বছর বলবো? 11/12 বছর। পরের মাস তৃতীয় মাসে টাকা কাটে কত? 10 মাস। 10 মাস মানে কত? 10/12। 10/12 বছর। চতুর্থ মাসে 800 টাকা জমানো 800 টাকা ব্যাংকে কাটে কত? 9 মাস। 12 বছর। 9 মাস মানে 9/12 বছর। পঞ্চম মাসে ব্যাংকে জমানো 800 টাকা ব্যাংকে খাটে কতদিন? 8 মাস। 8 মাস মানে 8/12 বছর। পঞ্চমের পরে কি? ষষ্ঠ মাসে ব্যাংকে জমানো 800 টাকা ব্যাংকে খাটে 7 মাস সমান 7/12 বছর। সপ্তম মাসে ব্যাংকে জমানো 800 টাকা ব্যাংকে খাটে 6 মাস। 6 মাস মানে 6/12 বছর। সপ্তম মাস হয়ে গেল। অষ্টম মাসে ব্যাংকে জমানো, অষ্টম মাসে প্রথম মাসে জমানো 800 টাকা প্রথম মাসে, ঠিক আছে, প্রথম মাসে অষ্টম মাসে জমানো 800 টাকা ব্যাংকে খাটে 5 মাস। নবম মাসে জমানো 800 টাকা ব্যাংকে খাটে 4 মাস। 4/12 বছর। দশম মাসে জমানো 800 টাকা ব্যাংকে খাতে কত? 3 মাস। 3/12 বছরই তো হবে। একাদশতম মাসে জমানো 800 টাকা ব্যাংকে খাটে কত? 2 মাস। 2/12 বছর।
আর দ্বাদশ দয়বয় আকার তালবস্য দ্বাদশ মাসে জমানো 800 টাকা ব্যাংকে জমা থাকে 1 মাস। 1 মাস মানে কত? 1/12। কি হয়েছে? ওই বলছে অঙ্ক পাচ্ছি না, বলেন যে এক অঙ্ক দুবার আমি বলি। এখানে মোট সময় কত হবে? 12 + 11 + 10 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1/12 এত বছর। মোট সময় এটা হয়ে যাবে, বিভিন্ন সময়ে মোট সময়টা এটা। তাই এটা যোগ করলে কত হবে? 2 3 2 23 আর 10 12টা সংখ্যা আছে তো? 12 × 12 + 1/2। ও দশ বাই 9 লিখেছেন তো স্যার? ওটা হ্যাঁ 10/9 লিখেছেন তো? হ্যাঁ 10-এর পরে 9। 12 × 12 + 1/2 এটা সূত্র আছে, পরে তোকে দেখিয়ে দিই সূত্রটা। তাহলে কত হচ্ছে এটা? 12 আর 1 13, 13/2। তেরো বাই 2 বছর। মোট সময়টা দাঁড়াচ্ছে কত? 13/2 বছর। তাহলে বছর শেষে প্রাপ্ত মোট সুদ-আসল, এদিকে তাকাও, বছর শেষে প্রাপ্ত মোট সুদ-আসল কী হবে? তোমার প্রতি মাসে 800 টাকা করে জমা দিয়েছে, তাহলে 12 মাসে 12 × 800 টাকা, এটা তো পাবেই। 12 মাসে 12 × 800 টাকা, এটা তো পাবেই। আর কি পাবে? সুদ পাবে। তাহলে সুদ কী হিসাবে পাবে? প্রথম মাসে সুদ বের করার সূত্র কি? PTR/100। PTR/100। প্রথম মাসে 800 টাকা, টি মানে কত? 12/12। এখানে প্রথম মাসে 12/12 মানে 1 বছর হচ্ছে। আর মানে কত পার্সেন্ট সুদ? 6%। 6/100। এটা কি হবে? এটা হচ্ছে প্রথম 800 টাকার 12 মাসের সুদ। প্রথম 800 টাকার 12 মাসের সুদ। তারপর এটা কি হবে? 800 × 11/12 × 6/100। এটা হবে কি না? এটা প্রথমে তো সুদে আসলে এই টাকাটা তো প্রথমে আসল হিসাবে তো এই টাকাটা পাবেই। এই টাকাটা কি
এই যে টাকাটা আছে এই টাকাটা তো পাবেই, 12 গুণন 800 টাকা তো পাবেই। তারপরে এই 800 টাকার উপরে প্রথম 12 মাসের সুদটা পেলো, পরের 800 টাকার উপরে 11 মাসের সুদ পাবে। 11 মাস মানে 11/12 বছর। এরপরে কত, এরকম ডট ডট চলুক, শেষেরটা কত হবে? 800 ইন্টু 1/12 ইন্টু 6/100। দেখতে এটা হবে কি না? এত টাকা। এদিকে তাকাও, 800 ইন্টু 12/12 ইন্টু 6/100, এটা তো প্রথম 800 টাকার 12 মাসের সুদ, পরের 800 টাকার 11 মাস সুদ, 800 টাকার 10 মাস সুদ আমি লিখলাম না, ডট ডট দিলাম। এটা পরে ব্যবস্থা করছি। আর শেষ যে 800 টাকা তার 1 মাসের সুদ হবে তো, 1 মাস মানে 1/12 বছর। এইটুকুন তুমি করো। এইটুকুন করার পরে কি করব, এখানে সবার ভিতর থেকে কমন নেব। এটা 2টো লাইন লাগবে। আচ্ছা, এখানে যেটা আমাদের রইলো, এখানে 8/12 কত, 96। হ্যাঁ, 96, 9600 টাকা। এখানে দেখতো ভেতর থেকে কি কমন যাচ্ছে। সবার মধ্যে 800 আছে, শুধু 800 নেই, 12 গুণন 100 আছে, মানে আর 6ও আছে। আমি এইটা দেখতে পাচ্ছি কমন, 800 তো কমন যাবেই, তার সঙ্গে 6/100 এটাও কমন যাবে, তার সঙ্গে আবার 12 গুণন 100 আর উপরে 6। দেখো এইটা কমন যাচ্ছে। এই যে 800 তো সবার মধ্যে আছে, 12 গুণন 100 নিজে সবার মধ্যে পাবো, 6 সবার মধ্যে পাবো। তাহলে কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা 12 প্লাস 11 প্লাস 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। দেখো এটা পড়ে থাকবে, এত টাকা পড়ে থাকবে। কমন যেটা নিচ্ছি সবার মধ্যে এরকম 800 গুণন 6, নিচে 12 গুণন 100, আর এখানে এই সংখ্যাটা চেঞ্জ হবে। এখানে 12 হলো, এরপরে 11 হলো, তারপরটা 10 হবে, এরকম হবে কি না? তাহলে এই জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকছে বলে দাবি করি। বেশ, এখানে কত, 9600, 9600 টাকা প্লাস, এখানে 2টো শূন্য কেটে দেই, 6-এর সঙ্গে 12 কাটে 2, 2-এর সঙ্গে এটা কাটলাম 4, তাহলে এখানে 4 থাকলো। এবার এখানে দেখো যেটা পড়ে আছে 12 প্লাস 11 প্লাস 10 এরকম সংখ্যাটা আছে তো, এটা একটা যোগফল নির্ণয়ের সূত্র আছে। কি সূত্র? 12 ইন্টু 12 প্লাস 1/2, এত টাকা। 12 ইন্টু 12 প্লাস 1/2। হ্যাঁ, কী রে মুছবি না বলছি সাদা। আচ্ছা দেখো, 12 ইন্টু 12 প্লাস 1/2 করলাম। হ্যাঁ, এটার সঙ্গে এটা কাটছি, কত হলো 2, তার মানে 8600 টাকা প্লাস এখানে কত হচ্ছে 12 দুগুণ 24 গুণন 13 সমান 9600 প্লাস 9600 টাকা প্লাস 13 নামতে পড়ি, 4 13 52, 4 13 52, হাতে 5, 13 দুগুণ 26, 26 আর 5 কত হয়, 26 আর 5 31, তার মানে কত দাঁড়াচ্ছে 2199, 9912 টাকা হবে, 9912 টাকা। এই যে 9912 যেটা করলাম, এখানে একটা সূত্র দেখানো, যেটা সূত্র বলছি
1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস, হ্যাঁ এটা 1 প্লাস 2 প্লাস 3 এরকমভাবে চলছে। এটা প্লাস আপ টু এন, এটা সমান হচ্ছে কি এন ইন্টু এন প্লাস 1/6, এন ইন্টু এন প্লাস 1/6, সরি 6 বানাবো বলছি, এন ইন্টু এন প্লাস 1/2 হবে। এন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করে একটা সূত্র, এন ইন্টু এন প্লাস 1/2। যদি 25টা সংখ্যা হয়, প্রথম 25টা স্বাভাবিক সংখ্যা যোগফল 25 ইন্টু 25 প্লাস 1/2। তুমি করে দেখো, এটা এই উত্তরটাতে হয়ে যাবে। হ্যাঁ, মনে করো এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এই 4টা সংখ্যার যোগফল কত হচ্ছে দেখতো, 1 আর 3 3, 3 6 6 10। সূত্র প্রয়োগ করে করলে দেখতো কত হয়, 4 ইন্টু 4 প্লাস 1/2। দেখো তো কত হয়, এটার সঙ্গে এটা কাটবো, 2 2 গুণন 5 10 হচ্ছে না, এমনি যোগ করলে 10ই হবে তো, ঠিক আছে। যাই হোক, মানে এটা সূত্র 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে করে আপ টু এন, মানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস 1/2। এটা যখন 11 ক্লাসে সায়েন্স নিয়ে পড়বে তখন এই সূত্রটা বের করে দেখানো হবে।